সাধারণ সম্পাদক। আর সর্বডানে যিনি বসে আছেন উনি হচ্ছেন কমরেড দিলীপ দাস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কক্সবাজার জেলা কমিটির সংগ্রামী সভাপতি। আর আমাদের দুজনের মধ্যখানে যিনি বসে আছেন আমাদের আজকের প্রধান অতিথি, ৭১-এর রণাঙ্গনের একজন বীর মুক্তিযোদ্ধা, কমান্ডার ছিলেন উনি, আমাদের বীর মুক্তিযোদ্ধা, আমাদের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম। আমাদের আপনারা ব্যানারে দেখতে পাচ্ছেন আমরা দুইটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে নিয়ে এসেছি। বর্তমান সময়ের সবচেয়ে বেশি আলোচিত তিনটা বিষয়: করিডোর, টার্মিনাল এবং দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি। এই তিনটা বিষয় কিন্তু আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি। এই তিনটা ইস্যুতে আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি মহোদয় আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কক্সবাজার জেলা সংসদের কিছু নিজস্ব বক্তব্য আছে। আমি সভাপতি মহোদয়ের অনুমতিক্রমে আমি কক্সবাজার জেলা কমিটি আমাদের যে নিজস্ব যে কিছু দাবি দেওয়া, আমরা দীর্ঘদিন ধরে এই ইস্যুতে কথা বলে আসছি। বিভিন্ন সময় ছোট পরিসরে হলেও আমরা সভা সমাবেশ করে আমাদের প্রতিবাদ, আমাদের চাওয়া, আমাদের দাবি দেওয়াগুলো আমরা জানান দিয়েছি। সেই বিষয়ে আমি আপনাদের সামনে একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশের সর্বদক্ষিণের প্রান্তিক জনপদ এই কক্সবাজার। আমাদের 4টি সংসদীয় আসন, 9টি উপজেলা, 71টি ইউনিয়ন, 4টি পৌরসভা নিয়ে কক্সবাজার। আমাদের নিজস্ব জনসংখ্যা যতখানি, ঠিক ততখানি বহিরাগত মায়ানমারের নাগরিকের ভারে ভারাক্রান্ত কিন্তু এই কক্সবাজার। আমরা কক্সবাজারের কমিউনিস্ট পার্টি দীর্ঘদিন ধরে আমরা কক্সবাজারের কিছু অভ্যন্তরীণ ইস্যু নিয়ে কথা বলে আসছিলাম। সেখানে আমাদের অন্যতম বক্তব্য ছিল এই রোহিঙ্গা নাগরিকদেরকে স্বদেশে ফেরত পাঠানো হোক, যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুত সম্ভব তাদের নিজ দেশে ফেরত পাঠানো হোক। এই দাবিটা আমরা করে আসছিলাম এবং এটা আমাদের একটা অন্যতম দাবি ছিল। আমরা বিভিন্ন সভা সমাবেশে এই কথাগুলো বলেছি। দ্বিতীয় আমাদের এক দাবি ছিল, স্বাধীন হলো আজকে 53 শেষ, 54 চলে। কক্সবাজারে আজ অবধি একটা পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় নাই। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দীর্ঘ 5 বছর ধরে কক্সবাজারে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য দাবি জানিয়ে আসছে। পাশাপাশি আমাদের, আপনারা জানেন, 60-এর দশকে এখানে একটা বিসিক শিল্পনগরী প্রতিষ্ঠিত হয়েছিল। সেই বিসিক শিল্পনগরী আজ অবধি তার পূর্ণাঙ্গ রূপ লাভ করে নেই। এই বিষয় নিয়েও কিন্তু আমরা বিভিন্ন সময় কথা বলে আসছি। পাশাপাশি আমাদের আরেকটা দাবি ছিল, কক্সবাজারে বাংলাদেশের একমাত্র জেলা যেখানে আমার দেশের চাহিদার সমান লবণ উৎপাদন হয়। কক্সবাজার ছাড়া বাংলাদেশের যে 64 জেলা, 64 জেলার মধ্যে বাকি একটি জেলার 2টি উপজেলায়, চট্টগ্রাম জেলার বাঁশখালী এবং আনোয়ারা উপজেলায় সামান্য লবণ উৎপাদন হয়। বাংলাদেশের আর বাকি 62 জেলাতে কিন্তু লবণ উৎপাদন হয় না। কক্সবাজারই একমাত্র উপজেলা যেখানে বাংলাদেশের চাহিদার সমান লবণ উৎপাদন হয়। কিন্তু আজ পর্যন্ত কোনো সরকার কোনো সুনির্দিষ্ট লবণ নীতি নির্ধারণ করে নেই। যখন যা মন চায় তাই হয়, যার ইচ্ছা আমদানি করে, যার ইচ্ছা লুটপাট করে। এবং আমাদের উৎপাদিত যে লবণ 5 টাকা 60 টাকা দামে কৃষকরা বিক্রি করতে বাধ্য হয়, সেই লবণকে ভালো করে গোসল করিয়ে, বোরকা পরিয়ে যখন এশিয়ান নামে, মোল্লা নামে বিভিন্ন শপিং মলে যখন উঠে যায়, সেই 5 টাকা দামের লবণ হয়ে যায় 55 টাকা। কিন্তু যে উৎপাদন করে সে কিন্তু প্রকৃত মূল্য পায় না। এই লবণ বিষয়ে কিন্তু আমরা দীর্ঘদিন ধরে কথা বলে আসছিলাম। পাশাপাশি কক্সবাজারের রেললাইন সম্পর্কে আমাদের একটা সুনির্দিষ্ট দাবি ছিল। আমি যখন ছাত্র ছিলাম 80-র দশকে, আমাদের বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন গণসংগ্রাম কমিটি, আমাদের একজন বড় ভাই ব্যারিস্টার মনোয়ার হোসেন সাহেব, উনি এই আন্দোলনটা করতেন। একটা ম্যাগাজিন বের হয়েছিল 80-র দশকে। কাকতালীয়ভাবে সেখানে আমাকে একটা লেখা দেওয়ার জন্য বলছিলেন। আমি কিন্তু লেখক মানুষ না, খুব বেশি লেখালেখির অভ্যাস আমার নাই। আমাকে একটা লেখা দেওয়ার কথা বলছিলেন। সেদিন আমি সেই ইন্টারমিডিয়েট পড়া অবস্থায় আমার ছাত্রসুলভ যে আবেগ, সে আবেগ থেকে আমি কক্সবাজার পর্যন্ত রেল লাইন চাই একটা লেখা
সেই ম্যাগাজিনে পাঠিয়েছিলাম এবং সেটা ছাপানো হয়েছিল। সময়ের বিবর্তনে আমার জীবদ্দশায় আমাদের বিভিন্ন দাবি দেওয়ার মাধ্যমে আমরা এই রেল লাইন চাই এই দাবিতে আমরা বিভিন্ন সভা সমাবেশ কক্সবাজারে করেছি। অনেক সাংবাদিক বন্ধু আমাদের সেই বিষয়গুলো ওয়াকিবহাল আছে। সময়ের বিবর্তনে সে রেল লাইন আমাদের কাছে আসছে, আমরা যে সরকারি হাত ধরেই আসুক আমরা সাধুবাদ জানাই, কিন্তু সেটা মাঝে মধ্যে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয় এবং মাঝে মধ্যে বন্ধ হয়েও যায়। সেই বন্ধ হয়ে যাওয়ার প্রতিবাদে আমরা কিন্তু কক্সবাজারে সভা সমাবেশ করেছি। এখন আমাদের দাবি হচ্ছে কক্সবাজারে আরও রেল বাড়ানো হোক। এটা একটু পর্যটন এলাকা, এখানে যাতে মানুষ সহজে আসতে পারে, সুলভে আসতে পারে, তার জন্য এই রেল লাইনকে আরও মজবুত, আরও শক্তিশালী, এটার ক্ষমতা আরও বাড়িয়ে এখানে যাতে আরও সৈকত, কক্সবাজার সমুদ্র সৈকত, এই সমুদ্র সৈকতকে কেন্দ্র করে আজকাল সারা ওয়ার্ল্ড ওয়াইড, সারা বিশ্বে পর্যটন শিল্পের উপরেই অনেক কিছু অনেকক্ষণ নির্ভর করে। পর্যটন, যার যত বেশি পর্যটক আকর্ষণ করতে পারে তার তত বেশি বৈদেশিক রেমিটেন্স আয় হয়। ডেভেলপমেন্ট ছিল, যে উন্নয়ন হয়েছিল, যতখানি উন্নয়ন হয়েছিল প্রকৃতির হাত ধরে, মানুষের হাত ধরে, ততখানিতেই রয়ে গেছে। আমরা এখনও সেকালেই রয়ে গেছি, আমরা একালে আসতে পারিনি, সেকাল থেকে আমরা একালে পদার্পণ করতে পারিনি। এটা আমাদের বড়ই দুর্ভাগ্য, যেটা আমাদের ইনকামের অন্যতম সূত্র হতে পারত। কিছু দুর্ঘটনার কথা আমরা সবাই জানি, কিন্তু আমাদের এই ক্ষেত্রে পরিষ্কার বক্তব্য হচ্ছে নিরাপদ এবং সর্বশেষ দেশের রাজনৈতিক পরিস্থিতি। আমি পরিশেষে ইতিমধ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আমি যে কথাগুলো বলেছি, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ চাই, বাম গণতান্ত্রিক জোটের বাংলাদেশ চাই, সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশ চাই, নিরাপদ সৈকত চাই, অবিলম্বে কক্সবাজার একটি পাবলিক বিশ্ববিদ্যালয় চাই। এই ইস্যুতে আগামী দিনেও আপনারা আমাদের সাথে থাকবেন। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আপনাদেরকে এই লড়াই সংগ্রামে আমাদের সাথে পাবো। আপনাদের সর্বাত্মক সহযোগিতার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এখন আপনাদের সামনে আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মোহাম্মদ শাহ আলম ওনার বক্তব্য উপস্থাপন করবেন। আমরা প্রথমে এখানে কক্সবাজারের বিভিন্ন পত্রপত্রিকা আর বিভিন্ন চ্যানেল, জাতীয় চ্যানেল, স্থানীয় চ্যানেল, এখানে সবাই এসেছেন, সাংবাদিক ভাইয়েরা। প্রথমে সব সাংবাদিক ভাইদের প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, এবং আমাদের এখানে দুজন কিছু আমাদের পার্টির কর্মী এবং শুভেচ্ছাই আছেন, তাদেরকে অভিনন্দন জানাই। এখানে আমরা সাংবাদিক যারা আছেন তারা তো, বা চ্যানেলে যারা কাজ করেন, তারা প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে কাজ করতে হয়। তাদেরকে ঝুঁকি মোকাবেলা করেই তাদের পেশার কাজটা তাদেরকে করতে হয়, গুলির মুখেও তাদেরকে দাঁড়াইতে হয়। সেটা আমাদের দেশের যে অস্থিতিশীল পরিস্থিতির কারণে সেটা বারবার হয়েছে। সাংবাদিকরাও বিভিন্নভাবে, বিভিন্ন সময়ে, বিভিন্ন আমলে ভিক্টিমাইজড হয়েছে। সেই জন্য আমাদের সাংবাদিক মহলের একটা গণতান্ত্রিক ঐতিহ্য তারা ধারণ করে। যাক, ওই দিকে বেশি না যেয়ে আমি যেটা, আমরা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি খুব নাজুক এবং অস্থিতিশীল এবং কী বলবো, নাজুক, অস্থিতিশীল এবং গভীরভাবে সংকটের মধ্যে নিমজ্জিত, এটা আমরা আমাদের পার্টি সেটা মনে করি। আমাদের স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে গত জুলাই এবং আগস্টে, একটা ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে। আমি রাজনৈতিক পরিস্থিতিটা পেছনের দিকে বলবো, কিন্তু পটভূমিটা বলছি। আমরাও, আমাদের পার্টি স্বৈরাচার দুঃশাসন হটাও, ব্যবস্থা বদলাও, বিকল্প করো, এই স্লোগানে আমরা ওই 2014 থেকে আমরা এই আন্দোলন করে আসছিলাম, এবং গত আন্দোলনও আমরা সিবিবি এবং বাম জোট
আমরা এটার সাথে সম্পর্কিত ছিলাম এবং এই আন্দোলনে আমরা অংশগ্রহণ করছি। তো এইটা একটু বললাম। আজকে প্রথমে যেটা আমরা বলতে চাচ্ছি সেটা হলো, আপনারা ইতিমধ্যে জানেন সরকারের বয়স 10 মাস হয়ে গেছে, 10 মাস পূর্ণ হয়েছে। এখনও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে সেভাবে নাই, মানুষের যানমালের নিরাপত্তাও নাই, দেশি বিদেশি বিনিয়োগও হচ্ছে না। যদিও রেমিটেন্স প্রবাহ কিছুটা বেড়েছে, কিন্তু এখানে লোন, IMF-এর বিভিন্ন কিস্তির লোন চলছে। প্রবৃদ্ধি যেটা আছে সেটা 7% গিয়েছিল, এখন গত সামনে 2 যুগের মধ্যে এখন প্রবৃদ্ধির যে জায়গা, বিশ্বব্যাংকও বলছে, আমাদের দেশের যারা অর্থনীতিবিদ আছে তারাও বলছেন, আমরাও বলছি, সেটা হলো এখন 3.3% চলে আসবে। সরকার বলছে 3.4, কিন্তু আসলে 3.3-তে যাবে। লক্ষ লক্ষ ছেলে বেকার, বিশেষ করে শিক্ষিত বেকারদের কোনো ভোগান্তির শেষ নেই। এই জায়গাতে দেশ পড়ে আছে। মানুষের গণতান্ত্রিক প্রত্যাশাটা প্রচণ্ডভাবে বৃদ্ধি পেয়েছে, এটা আমরা দেখছি। এখন যেটা বলবো, এই সরকারের যেটা এজেন্ডা না, এই সরকারের এজেন্ডাটা হলো যে এই দেশের মানুষ কী চেয়েছিল আন্দোলনে। এই দেশের মানুষ চেয়েছিল যে 2014, 2018, 2024-এ মানুষ নিজের ভোট নিজে দিতে পারে নাই। আমরা সেটা দেখেছি। এই যে মানুষের ভোটাধিকার এবং গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা ছিল গত আন্দোলনের মূল বিষয়। যদিও বৈষম্য বিরোধী কোটা আন্দোলনটা এটা শুরু এখানে, কিন্তু এর আগে থেকে বিভিন্ন পলিটিক্যাল পার্টি, মানে সব দল, ইভেন কি এই বর্তমানে এই যে বিএনপি, এরও সব এখানে লড়াই করেছে, সমস্ত দল। তাহলে একটা পার্টিকুলার ইস্যু হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য যেটা এখানে, বৈষম্য বিরোধী আকাঙ্ক্ষা আমাদের মানে জনগণের মধ্যে আছে, কিন্তু বৈষম্য, এই দেশের মূল বৈষম্য তো ধন বৈষম্য, শ্রেণী বৈষম্য, আমরা সেটা মনে করি। কিন্তু এই আন্দোলনে বৈষম্যের কথা বললেও মূল বৈষম্য যে শ্রেণী বৈষম্য, ধন বৈষম্য, এটাকে কোনো অ্যাড্রেস করা হয় না, এখনও করা হচ্ছে না। এটা ছিল মুক্তিযুদ্ধের কোটা নিয়ে বৈষম্য, এটাই ছিল মূল বিষয়। আচ্ছা, কিন্তু এই আন্দোলনের ভিতরের মর্মের মধ্যে কিন্তু গণতন্ত্রের আকাঙ্ক্ষা ছিল প্রধান। কেন? গণবিরোধী, গণতন্ত্র বিরোধী, স্বৈরাচারী কর্তৃত্ববাদী সরকার হাসিনার, এর বিরুদ্ধে যে লড়াই, মানুষের সমস্ত রকমের বিক্ষোভ, যে ব্যাংক, মানে ওই যে ঋণ খেলাপি, টাকা পাচার, শেয়ার মার্কেটের ধ্বংস করা, তারপর ওই কী হয় যে লুটেরা ব্যবসায়ী সালমান, মানে আলম, মমুক সমুক যারা আছে ওদের বিষয়, তারপর পাড়া মহল্লা, স্কুল কলেজ, সব জায়গায় ক্যাডারদের দখলবাজি, এই সবগুলো মিলিয়ে গুম খুন, হামলা মামলা, এগুলো সব মিলিয়ে মানুষের একটা পুঞ্জীভূত বিক্ষোভ, বহু বছর ধরে এটা ছিল। সেই পুঞ্জীভূত বিক্ষোভ পার্টিকুলার ইস্যু কোটা, এটার উপর ভর করছে। শুধু পার্টিকুলার ইস্যুতে সরকার পড়ে নাই, শুধু বহুজনে বলে যে ইস্যুতে পড়ে গেছে, সেটা না। এই পার্টিকুলার ইস্যুতে, মানে কমন অ্যান্ড পার্টিকুলার দুটোটার কানেকশান হয়ে গেছে। মানুষের সাধারণ বিক্ষোভ, পুঞ্জীভূত বিক্ষোভের সাথে সুনির্দিষ্ট কোটা আন্দোলন, এই দুইটার সমন্বয় হয়েছে বলেই সরকার পড়েছে। এইটা যদি কেউ একা বলে যে এটার ক্রেডিট নিতে চায়, তাহলে এটা সত্যের অপলাপ, আমরা সেটা মনে করি। তো এই জায়গাটা আমাদের আইডিয়াটা পরিষ্কার থাকা দরকার। কিন্তু এই আন্দোলনের, কোটা আন্দোলনের মূল ভিতরের আকাঙ্ক্ষাটা হলো ডেমোক্রেসি।
সেই ডেমোক্রেসির আকাঙ্ক্ষাটা এখনও চলছে মানুষের মধ্যে, এটা শেষ হয়ে যায় না। সেটার বিষয়ে আমি পরে রাজনৈতিক পরিস্থিতি বলতে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তখন আমি বলবো। কিন্তু বন্দর যেটা ওনার এজেন্ডা না, এই সরকারের এজেন্ডা হলো একটা মিনিমাম সংস্কার করে মানুষের যে ভোটাধিকার নির্বাচনে চলে গেছিল সেই ভোটটার নিশ্চয়তা বিধান করা। সেই জন্য নির্বাচন কমিশনের একটা মোটামুটি সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতার বিষয়ে কিছু সংস্কার, সংবিধানের মধ্যে সেই যেগুলো ব্ল্যাক লস আছে সেগুলোকে বাতিল করার বিষয়। কিন্তু সরকার নন ইস্যুকে ইস্যু করছে। সেটা হলো যে আজকে বন্দরের বিষয় ওনার বিষয় না, এটা ওনার এজেন্ডা না, এটা ওনার এজেন্ডার বাইরের এজেন্ডা। উনি এটা ডিল করছেন, উনি করিডোর নিয়ে আমাদের জাতীয় অস্তিত্বের সাথে সম্পর্কিত সেটা নিয়ে ডিল করছেন। তো এই জায়গায় আমরা বন্দর বিদেশিদের হাতে যাক, আমরা সেটা চাই না। বন্দর কেন বিদেশিদের হাতে? আমরা তো যে ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দর দেওয়ার চেষ্টা করতেছে, সেই ডিপি ওয়ার্ল্ডের সাথে আমেরিকান নৌবাহিনীর একটা চুক্তি আছে। তারা যেখানেই অপারেট করে, যেই বন্দরেই অপারেট করে, সেই নৌবাহিনীকে অ্যাক্সেস তাদেরকে দিতেই হয়, এটা চুক্তিই আছে। তাহলে ডিপি ওয়ার্ল্ড শুধু একটা বন্দর অপারেট করার কোনো শুধু প্রতিষ্ঠান না, তাদের বিশ্বব্যাপী একটা নেটওয়ার্ক আছে। সেই ডিপি ওয়ার্ল্ডকে তারা আমাদের তৈরি বন্দর, নিউ মরিন কন্টেইনার টার্মিনাল, সেটা আমাদের বন্দরের আমাদের টাকায় গড়া, সেটা 2007 থেকে চালু হয়েছে। সেই বন্দর 4000 কোটি টাকার উপরে সেখানে ইনভেস্টমেন্ট আছে। আর সেখানে 12টা গেন্ট্রি ক্যান বসার কথা ছিল, আরও 2টা অ্যাক্সেস, 14টা এখন অপারেট করতেছে। গত পিরিয়ডে 2023 সালে এটি 3 লক্ষ কন্টেইনার আরও বাড়তি হ্যান্ডেল করছে এই আমাদের বন্দর। সেখানে নতুন ইনভেস্টমেন্ট করার, এটিকে নতুন ডেভেলপ করার কোনো জায়গা নেই। তাহলে এই আমাদের তৈরি বন্দরটাকে সেখানে দিতে হবে কেন? মাতারবাড়ি হচ্ছে, জাপান সেটার সাথে সম্পর্কিত, হ্যাঁ ওইটা হচ্ছে, বা ওইখানে বে টার্মিনাল, ওখানে বিশ্বব্যাংকের ইনভেস্টমেন্ট হচ্ছে। বহুজন বলতে যে আমরা উন্নয়নের বিরুদ্ধে, আমরা ডেভেলপমেন্টের বিরুদ্ধে, আমরা দেশের উন্নতি চাই না। সেটা তো না, আমরা দেশের উন্নতি চাই, কিন্তু আমাদের দেশ স্বাবলম্বী হোক কর্মে, সৃজনে, দক্ষতায়। আমাদের কর্মীরা, আমাদের ছেলেরা এখানে ওইভাবে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠুক, এবং এখান থেকে যত জনশক্তি গড়ে উঠলে বিভিন্ন দেশের পোর্টে যেয়ে তারা তখন অপারেট করতে পারবে আমাদের ছেলেরা। হ্যাঁ, সেটা না করে আমাদের ছেলেদের দক্ষতাকে বাধাগ্রস্ত করার জন্য আর একটা অন্য ফোর্স সেখানে আইনে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমরা মনে করি এটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এটা সম্পর্কিত। ওখানে আমাদের নৌবাহিনীর বেইজ আছে, ওখানে বিমান বাহিনীর বেইজ আছে, ওইখানে আমাদের বিমানবন্দর আছে, সবগুলোই এটা একটা ডেঞ্জারে পড়ে যাবে। আর একটা বলতেছে যে এটা আরও ভালোভাবে অপারেট করার জন্য দরকার। আরে সেইটা অপারেট করার জন্য বন্দরে যে দুর্বলতাগুলো আছে সেগুলো আমি সলভ করব। সেখানে করাপশান আছে কিনা, অব্যবস্থা আছে কিনা, সেখানের কন্টেইনার জ্যাম যেগুলো হয় সেগুলো কিভাবে সলভ হবে সেটা করা দরকার। যেমন কী বলে যে ব্রড গেজ রেল লাইন, ওইটি চট্টগ্রাম বন্দরে ঢুকিয়ে দেওয়া দরকার। সেখানে একটা ট্রেনে 300 কন্টেইনার চলে যাবে, সেইটা ফ্লোটা বাড়ানো দরকার। আবার সেখানে ওই যে কমলাপুর যে ইয়াটা হলো কন্টেইনার ডিপোটা করা হয়েছে, ওখানে দরকার নাই। যেখানে এই কন্টেইনারগুলো যে ইন্ডাস্ট্রি এলাকায় যায় সেখানে কন্টেইনার ডিপোগুলো করা হোক। কেন ওইখানে একবার নামবে, আবার উঠবে, আবার ওইখান থেকে সাপ্লাই হবে। এগুলো তো চেইনে, একটা চেইন ওয়ার্ক। হ্যাঁ, এই জন্যই আমরা এগুলো চাই। এবং এটা বন্দরের আওতায় হোক, কোনো সরকারি বেসরকারি, আমাদের দেশের হোক বাইরের হোক, আমরা সেটা চাই না। আমরা চাই আমাদের বন্দর এটি আমাদের একটা প্রতিষ্ঠান, জাতীয় প্রতিষ্ঠান, এই বন্দরের আওতায় সেই অপারেশনটা হবে, বন্দরের আওতায় এই সমস্ত টার্মিনালগুলো থাকবে। সৌদি আরবকে একটা দেওয়া হয়েছে, ওইটার বিরোধিতা আমরা তখন করছি,
হাসিনার আমলে এই ডিপি ওয়ার্ল্ড এটা শুরু করছে এই হাসিনাও দিতে চাইছে এটাকে। তুমি হাসিনার সব কিছু খারাপ, এটা কেন রাখতেছো তাইলে? এটা তো স্বৈরাচারে স্টার্ট করছিল, এটি দেবে পারে নাই, সময় হয় নাই। এখন এই সেইটার লাইনে সব কিছু খারাপ, এটা ভালো হয়ে গেল। তাহলে সেম জিনিস, কোনো পরিবর্তন আমরা দেখছি না। এই জায়গাটা আজকে এটা মাথায় আমাদের এটা রাখা দরকার। আমরা বন্দরের ব্যাপারে এটা বললাম, এটার সাথে আরেকটা কানেকশান আছে। আপনি এই যে ডিপি ওয়ার্ল্ডের এই বন্দর, এখানে জোয়ার ভাটা সারা এটার শিপ মুভ করতে পারে না। লালদিয়ার চরে যদি হয় সেখানে জোয়ার ভাটা ওখানে মুভ করতে পারে। লালদিয়া চরে ডিপি ওয়ার্ল্ডকে দিতে হবে সেটা না, ওটা আমরা চাই না। কেন ডিপি ওয়ার্ল্ডের কানেকশান আমরা বললাম, ডিপি ওয়ার্ল্ডে এইখানে জোয়ার ভাটা যদি হয়, একজন বলতেছিল আমাকে প্রশ্ন করছে এক সাংবাদিক যে এটা তো মানে ফ্রি বুক করার জন্য তাড়াতাড়ি কন্টেনার মানে আনলোড করে এটা চলে যাবে অমুক করে। আমি এটা কেমনে যাবে? এটা জোয়ার ভাটার সাথে যদি দেশীয় জাহাজ না পারে, এরা না পারে, বিদেশি জাহাজ এরা অপারেট করতে না পারে জোয়ার ভাটার কানেকশানে, ওরা আসলে কি জোয়ার ভাটা উল্টে যাবে নাকি? জোয়ার ভাটা তো প্রকৃতির নিয়মে চলবে, তাহলে জোয়ার ভাটাকে মাইনাস করে ওরা চলতে পারবে? হয়েছে সালম ভাই ওইভাবে তো ভাবি নাই। আমি কিন্তু ওইভাবে ভাবেন আপনারা সাংবাদিকতা করেন, এগুলো ভাববেন না? এটা তো ভাবতে হবে। জোয়ার ভাটা তাদের সাথেও কানেক্টেড এবং এদের সাথেও কানেক্টেড। এই জায়গাগুলো অনর্থক প্রযুক্তি এগুলো আনতেছে বিভিন্ন মানে ইন্টারেস্ট গ্রুপ এখানে জড়িত হয়ে গেছে। আর ডিপি ওয়ার্ল্ডের যেটা কথা বলছি সেটা হলো, দেখেন আমার পরে কথা আরও আসবে, সেটা হলো এই ডিপি ওয়ার্ল্ড যেহেতু ওইটার সাথে জড়িত, এখানে করিডোর, এখানে ত্রাণ যে মানবিক করিডোর করবে, অমুক করবে, সমুক করবে, যেটা বলতেছে এই ডিপি ওয়ার্ল্ডের ওইটার কানেকশানে ওই লাইনে এটা মুভ করবে। এটার সাথে করিডোর সম্পর্ক আছে। কোথায়? ডিপি ওয়ার্ল্ডের এই বন্দর দেওয়ার ক্ষেত্রে এটার সাথে একটা লিঙ্ক, এটার সাথে এই যে করিডোরের সাথে স্টার লিঙ্ক যেটা দিছে সেটার সাথেও সম্পর্ক আছে করিডোরের সাথে। স্টার লিঙ্ক, এই যে নিউ মরিন কন্টেইনার টার্মিনাল এবং করিডোর, এটার সাথে তিনটার সাথে কানেকশান আছে, আন্তঃসম্পর্ক আছে। এটা আপনাদেরকে আমাদের এখানে বিশেষ করে আপনারা কক্সবাজারের বাসিন্দা, আপনারা কোন অগ্নিগর্ভের মধ্যে আছেন। আমি চট্টগ্রামের ছেলে, ঢাকায় আমি পার্টির প্রেসিডেন্ট হিসেবে ঢাকায় দায়িত্ব পালন করতেছি। আমাদের দেশ পাকিস্তান আমল থেকেও বেশি আজকে আমেরিকান নেটওয়ার্কে ঢুকে গেছে। আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আজকে হুমকির মধ্যে পড়ে গেছে। এখন আমি আসি করিডোর আমরা এখানে রোহিঙ্গাদের যে মানবত জীবনযাপন করতেছে, অমানবিক জীবনযাপন, এটার থেকে রোহিঙ্গাদেরকে মুক্ত করতে চাই। আমাদের সরকার যারাই ছিল তারা রোহিঙ্গা আসার সাথে সাথে তাদের আশ্রয়, বাসস্থান, খাদ্য সমস্ত কিছুর ব্যবস্থা করছে, খারাপ হোক ভালো হোক করছে। কিন্তু আমরা তাদের ওখানে ফেরত যাক সেটা আমরা চাই। তারা তাদের জায়গায়, তারা যে আজকে ছিন্নমূল হয়ে গেছে, মানবত জীবনযাপন করছে, সেখানে যাক আমরা সেটা চাই। কিন্তু যাওয়ার ওয়ে আউট কি, পদ্ধতি কী? করিডোর নো। কেননা আপনি বার্মাকে পাশ কাটিয়ে, যদিও সে জান্তা সরকার, গণবিরোধী সরকার বার্মাতে আছে, তার বিরুদ্ধে সেখানে বিভিন্ন জাতিগোষ্ঠী লড়াই করতেছে তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার জন্য। ওই তাদের যে মানবিক লড়াই, তাদের আত্মনিয়ন্ত্রণ, সেইটার পক্ষে আমাদের পার্টি, আমরা আমাদের বিশ্ব দৃষ্টিভঙ্গি থেকে আমরা মনে করি ওদের ওই লড়াইয়ের জাস্টিফিকেশান আছে তাদের জান্তার বিরুদ্ধে। কিন্তু দুইটা এক দেশে সরকার, জান্তা সরকার তো এখনও ক্ষমতায়, তাকে পাশ কাটিয়ে আপনি যদি করিডোর দিতে চান, হ্যাঁ, তাহলে তো আমাদের দেশ একটা যুদ্ধের মধ্যে ঢুকে যাবে আমাদের দেশ। তাকে পাশ কাটিয়ে এটা যদি করতে চান তাহলে এখানে করতে হবে কি? এখানে তো আরও সমস্যা আছে। ভারতের এখানে আপনারা দেখেন ওই যে কুকি চীন বাহিনী একটা হয়েছে। কোথায়? কুকি চীন, তারপরে এদিকে হলো যে ওই কী বলে যে নাগাল্যান্ড, আর এদিকে মণিপুর,
এরা জাতিগোষ্ঠী দিক থেকে ওরা সেম। ওখানে একটা লড়াই হচ্ছে, টার্মোইল হচ্ছে, সেটা আমরা দেখছি, এই জায়গাটা আছে। তো এইখানে ভারতের মানে রাইখানে ভারতের মানে 2.5 কোটি বিলিয়নের ইনভেস্টমেন্ট আছে ভারতের, এবং কালাদান প্রজেক্ট আছে, সেখানে 300 কিলোমিটার রোড হচ্ছে, তাদের একটা বন্দরও সেখানে গড়ে তোলার তারা চেষ্টা করছে। চীনের ইনভেস্টমেন্ট, 5 লাইন আছে, তেল লাইন আছে। চীনের সেখানে ওই যে বন্দরে ওখানে তাদের নৌফ্লিট আছে, এবং তাদের ইন্ডাস্ট্রিয়াল একটা প্রজেক্ট সেখানে আছে। এখন 5 কিলোমিটারের মধ্যে আরকান আর্মি ওখানে অবস্থান করতেছে, আজকের পত্রিকা আমি দেখলাম। তাহলে চীনের তো এখানে, যেহেতু বার্মার সাথে চীনের ভূখণ্ড জড়িত, বার্মার সাথে বাংলাদেশের ভূখণ্ড জড়িত, বার্মার সাথে এই ভারতের ভূখণ্ড জড়িত, তাহলে আমাদের দেশের জিওপলিটিক্সে আমরা সবাই এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে এখানে ওরাতে মানে ভারতও এইটা করিডোর চাচ্ছে না, আমরা যদ্দূর জানি। চীনও চায় না, বার্মা তো চায় না। তাহলে এগুলো সব মিলে এদেরকে বাইপাস করে এখানে আমেরিকার স্বার্থ কী? আমেরিকা তো এখানে মানে ভূমির দিক থেকে সে এখানে সম্পর্কিত না। তার স্বার্থ হলে ইন্দো প্যাসিফিক, তার স্ট্র্যাটেজি আছে যে চীনকে ঘেরাও করতে হবে। আপনি ওই যে সিঙ্গাপুরে কিছুদিন আগে মিটিং একটা হয়ে গেছে, সিঙ্গাপুর 5 স্টার হোটেল সাংরিলাতে, সেখানে আমাদের মানে হাই নিরাপত্তা উপদেষ্টা সে হলির, সেখানে আমাদের সেখানে আর্মিদের বৈঠক হয়েছে, সেখানে আর্মির কোনো রিপ্রেজেন্টেটিভ যায় না, কিন্তু হলির সাহেব সেখানে ছিল। ওইখানে কাতারের সাথে সম্পর্কিত হচ্ছে, কাতারে একটা বৈঠক হয়েছে, সেখানে জামাতের আমিরও গিয়েছিলেন, আপনারা দেখছেন পত্রিকাতে, এগুলো গেছেন। তাহলে এই জায়গাটা এখন আবার প্রধান উপদেষ্টা বলতেছে আমরা তো করিডোর দিতে চাই না, ওরা মিথ্যা কথা বলতেছে। আরে আপনার উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা বলছে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আপনি বলছেন যে খলিল সাহেব বলছেন যে আমাদের বর্ডারে যারা আছে তাদের সাথে আমাদের এঙ্গেজমেন্ট হবে, আরকান আর্মি, ওদের সাথে আমরা কথা বলবো। কে কী বলছে তার কোনো বিষয় নাই, এগুলো বলছে না, আপনার সাংবাদিকরা জানেন না, সব জানছেন। এখন এটা সমস্ত জাতিকে মিথ্যাবাদী বানাইয়া সমস্ত জাতি মিথ্যা কথা বলতেছে, ওনার উপদেষ্টাও মিথ্যা কথা বলতেছে, উনি সত্য কথা বলতেছে। এইটা কি? এই জায়গাটা আমরা সেটা দেখছি। তাহলে এই যে বলতেছে যে হ্যাঁ ওইটা দিচ্ছে না, বহুজন আবার আইওয়াজ করতেছে এখন, কিন্তু আমরা সিপিবি মনে করি এটি গোয়িং অন, এটা আরও ডিপে চলে গেছে। কোথায়? করিডোর দেওয়ার প্ল্যান, এটা আরও ডিপে চলে গেছে। যদিও চীন, ভারত তাদের মানে মানে অর্থাৎ সার্বভৌমত্বের স্বার্থে আর তাদের ইন্টারেস্টের সাথে এটা বিরোধিতা করতেছে, তাইলে এইটা আমরা সমালোচনা করতেছি। কিন্তু আপনারা প্রশ্ন করতে পারেন এটা সলিউশনের পথ কী? সলিউশনের পথ কী যে আপনারা বিরোধিতা করতেছেন তার ত্রাণের? এটা আমরা ওদেরকে ওখানে যাক সেটা চাই। সলিউশনের পথ হলো অন্য কোনো পথে সলিউশন হবে না। আমেরিকা এখানে ঢুকলে আরকান আর্মিও গিরিপিক হয়ে যাবে, রোহিঙ্গারও শেষ হয়ে যাবে। কেন? তখন এটা চীন, ভারত সবগুলো ইনভলভ হয়ে যাবে। ইনভলভ হয়ে গেলে এটা তো আমাদের দেশটাও ইনভলভ হয়ে যাবে। তাহলে আমাদের দেশ তো আমরা সবার সাথে মৈত্রী চাই, সবার সাথে বন্ধুত্ব চাই, কাউ আমাদের শত্রু না। এই লাইনে আমরা একটা শান্তিপ্রিয় জাতি। যদিও মানে সময়ে সময়ে বাঙালিরা দাঁড়িয়ে গেছে, একত্রে আমরা দাঁড়াইছি, হ্যাঁ, এইটা এই দিক থেকে আমরা বীরের জাতি। তাহলে এই জায়গাটা আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই, তাহলে এখানে আমরা মানে রোহিঙ্গারাও গিনিপিক হয়ে যাবে, আরকান আর্মিরও কোনো লাভ হবে না, আরকান আর্মিরও কোনো লাভ হবে না। এটা মাথায় আজকে থাকা দরকার। তাহলে কীভাবে সলিউশন এটা হইতে পারে? সেটা হলো বাংলাদেশের সরকার, বার্মার সরকার, চীন, ভারত, আরকান আর্মি এর যদি সেখানে স্বাধীনতা, ওরা বহুজন হয়তো তুমি অটোনমাস হও, ফেডারেল স্টেট হইতে পারে, অটোনমাস হইতে পারে, এগুলো বহুজন চায়নারা ওরা বলে, আমরা শুনি। তাহলে এখানে ওই সলিউশন ছাড়া এই রোহিঙ্গা সমস্যার সমাধান হবে না, আরকানিদেরও কোনো লাভ হবে না। এই ফোর্সগুলো বসছে, এখানে আমেরিকার দরকার নেই,
ভারত, চীন, বাংলাদেশ, বার্মা সরকার, আরকান আর্মি, হ্যাঁ, এরা মিলিয়া এটার একটা সলিউশনে আসা দরকার। তাহলে রোহিঙ্গারা এখানে ফেরত যেতে পারবে। আরকানিদের ওদেরকে বলতে হবে রোহিঙ্গাদের সাথে কী হবে এটা বলতে হবে, তাদের রাইটসটা সেখানে দিতে হবে। সেখানে এটা একটা 36,000 কিলোমিটারের দেশ, সেখানে তেলও আছে, গ্যাসও আছে, সব আছে। এটা একটা খুবই খুবই সুন্দর একটা এই ভূখণ্ডটা, ওইদিকে পূর্ব দিকে পাহাড়। তাহলে এখানে সব কিছু আছে। এখানে ওই চায়নারা ইন্ডাস্ট্রিয়াল মানে হাব করতে চাচ্ছে, ভারতও সেখানে তার ইনভেস্টমেন্ট করতে চাচ্ছে। তাহলে এখানে যে ফোর্সরা আছে রোহিঙ্গারা সহ সবগুলো সেখানে অ্যাবজর্ব হয়ে যায় যদি পিসফুলি সবগুলোর সেখানে তারা মানে সেখানে মানে সাস্টেইনেবল স্থায়ী একটা শান্তির জায়গা হয়ে যেতে পারে। আমি যে পথে বলছি এই পথে যদি সলিউশনটা হয় গিভ অ্যান্ড টেকের বেসিসে। আর সেখানে যদি ওই যে চীনকে ঘেরাও করার জন্য তাইওয়ান, মালকা প্রণালী ব্লক করে দেওয়ার জন্য ওরা অলরেডি চেষ্টা করতেছে। কারা? আমেরিকা। মালকা প্রণালী দিয়ে চীনের মুভ হয়, ওইদিকে দুইটা তাদের মানে বেইজ আছে আমেরিকান, দুই দ্বীপে, ওইটাকে ব্লক করা যায়। আর এরা এদিকে চাচ্ছে এদিকে তারা তাদের এক্সপোর্ট ইম্পোর্ট সবগুলা এদিকে মুভ করবে। চায়নারা কোথায়? মালকাকে মানে বাইপাস করে তারা ভারত উপমহাদেশে এবং বঙ্গোপসাগর দিয়ে এটা করবে। তাহলে এইটাতে ওই যে ইউক্রেনে যেটা হচ্ছে, গাজাতে যেটা হচ্ছে, আমাদের দেশটাকেও সেখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তাহলে এই কমিটমেন্টে কেউ কি এই যে হাসিনার বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, এই কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে, এই গণবিরোধী সরকারের বিরুদ্ধে এই দেশের 1400 যে ছেলে মেয়ে প্রাণ দিল, এদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়। আর আমাদের 30 লক্ষ মানুষের মানে শহীদ হয়েছে মুক্তিযুদ্ধের সময়, 2 লক্ষ মানুষের ইজ্জত দিয়েছে। তখন আমাদেরকে আমেরিকার বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। 7th ফ্লিট বঙ্গবন্ধু এসেছে, আমরা তার বিরুদ্ধে লড়াই করে এসেছি। তা এটার সাথে বিশ্বাসঘাতকতা যারা এই কাজটা করছেন, আমি মনে করি এটা দেশদ্রোহী কাজ। দেশদ্রোহী কাজ আমরা করিডোর সম্পর্কে এটা বললাম। তাহলে আজকে যেটা দেখেন বর্তমান রাজনীতির পরিস্থিতিতে যেটা আছে, সেই রাজনৈতিক পরিস্থিতিতে আমরা কি দেখছি? আমরাও তো ছাত্র আন্দোলন করছি 1968 সালে 10 আগস্ট আমি জেলে ছিলাম। 1969 ফেব্রুয়ারি মাসে বেরিয়েছি বঙ্গবন্ধুরা যখন বের হয়। তাহলে আমরাও তো মুক্তিযুদ্ধ করেছি এবং ছাত্র নেতা ছিলাম। আমরা পাওয়ার তো শেয়ার করি না। 69 গণঅভ্যুত্থানের নেতা ছাত্র নেতারা পাওয়ার জন্য এত হাফি দৃষ্টি করে না। 91 ছাত্র আন্দোলনের নেতারাও করে না। আজকে তারা যে করছে, তারা তো মাথার তাজ থাকতে পারত, মাথার মনি থাকতে পারত, চোখের মনি থাকতে পারত। বর্তমান ছাত্র আন্দোলনের যে নেতারা আছে, তারা এখন পাওয়ারে ঢুকে তারা কন্ট্রোভার্সিতে চলে গেছে, তারা এখন কন্ট্রোভার্সিতে পড়ে গেছে। সেটা থেকে তাদের এখন তারা এক্সিট পোলের জন্য জুলাই ঘোষণা চাচ্ছে। এগুলো চাওয়ার তো দরকার ছিল না। তারা যদি আমরা দেশটাকে মুক্ত করে দিলাম, এখন আপনাদের দায়িত্ব, আপনারা কি করবেন করেন, সেই জায়গাতে তারা থাকতে হবে। এবং আবারও নিয়ে আসতে হবে কি, এই জুলাই আন্দোলনে, জুলাই আগস্টের আন্দোলনে এজেন্ডা তো 72 সংবিধান ছিল না, ওইটাকে কবর দিতে হবে, এটা তো ছিল না। এখানে 4 নীতি বাতিল করে দিতে হবে, এটা তো ছিল না। জাতিসংঘ নিয়ে টানাটানি করতে হবে, এটা তো ছিল না। 72 জুলাই মুভমেন্টের আন্দোলন ছিল বৈষম্য আর গণতন্ত্র, ডেমোক্রেসি, এটাই ছিল জুলাই আন্দোলনের মূল বিষয়। কিন্তু এই যে 72 যখন নিয়ে আসলো, 4 নীতি যখন নিয়ে আসলো, ওই যে ছাত্ররা দল মত নির্বিশেষে আমরা সবাই এই মুভমেন্টে যখন আমরা ঢুকলাম, তখন ওখান থেকে হ্যান্ডস অফ, অর্থাৎ আসল ছাত্র যারা, ওরা কিন্তু তাদের সাথে আর নাই।
এখন চলে একটা জাতীয় উপমাত্রা সৃষ্টি হয়েছিল হাজিরের বিরুদ্ধে। এইটাতে তারাই তাহলে এই কোম্পানির দাবিগুলো তারা এনে কার বক্তা পরিষ্কার করবে। আর ৭২-এর পক্ষে বললে, মুক্তিযুদ্ধের পক্ষে বললে স্বৈরাচারের দোষর বলতেছে, আর এই বিতর্ক নিয়ে এসে স্বৈরাচারকে সহযোগিতা করলা নাকি বিরোধিতা করলা? এই বিতর্কে না আসলে এই বিতর্কে মধ্য দিয়ে তো স্বৈরাচার পানি পাচ্ছে কিনা বলে। তাহলে স্বৈরাচারের আসল সরকার, স্বৈরাচারকে এস্টাবলিশ করতেছে কারা? অন্য বছর আমরা এইটা বাস্তবে যেটা চলতেছে সেটা বলছি। আজকে যে মুক্তিযুদ্ধকে চ্যালেঞ্জ করতেছে, আমাদের ৫২-৭১ বহুজন চ্যালেঞ্জ করতেছে, যা নীতি পাল্টাই দেবে। এই দেশের বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক জাতিতন্ত্রের যে পাকিস্তান, কমিউনাল ন্যাশনালিজমকে কাউন্টার করে ভাষাভিত্তিক জাতীয়তাবাদের ভিত্তিতে বাংলাদেশ ধর্মনিরপেক্ষতা। আমরা ঐক্যমত কমিশনের সাথে আমি গেছিলাম, আলী রিয়াজের সাথে বসছি। আপনি কি বলতেছেন? আপনারা এটা কি ৫২, ৫৪, ৬৭, ৬৯, ৭০ সারা কি বাংলাদেশ আসছে নাকি? আপনারা শুধু সাম্যটা এগুলো বলবেন, এগুলো কি এগুলো তো পড়েন ৫৪, সেখানেই আছে এগুলো হকবাসানি সভাপতির ইত্যাদি। তাই এখন এগুলো বাদ দিয়ে, হিস্ট্রিকে বাদ দিয়ে আপনি দেখবেন সংবিধানের উন্নতি করতে পারবেন না। ইংরেজিতে বললাম যে কন্টিনিউটি অ্যান্ড ডেভেলপমেন্ট ইনসেপারেবল। একটা জাতির কন্টিনিউশন আছে এবং ওই কন্টিনিউশন বেসিসে ডেভেলপমেন্টটা হয়। কন্টিনিউশন অ্যান্ড ডেভেলপমেন্ট ইনসেপারেবল। আপনি কি কেটে দিয়ে এটি কি করতে চাচ্ছেন? আপনি ৪৭-এ নিতে চাচ্ছেন কেন দেশটা? এরা তো মিশন ৪৭ ওখানে চলে যাচ্ছে কেন? তাহলে এই কন্ট্রোভার্সিতে এসেই তারা এখন এই কন্ট্রোভার্সিতে পড়ে গেছে এবং সেই কন্ট্রোভার্সিতে আমরা দেখছি, এগুলো আমরা দেখছি এবং জাতীয় দেখছি। সেজন্যই তো নানা ক্রাইসিসে আমাদের দেশটা পড়ে গেছে। এখন ইমিডিয়েট এই ক্রাইসিস থেকে মুক্তি হয়ে উঠবে। নির্বাচনের কোনো বিকল্প আছে? যেই হোক, এটা আজকে মানে আগামীকাল মানে তারেক জিয়া আর ইনো সাহেব কথা বলবে, বুঝলাম কি আউটকাম? নির্বাচন ছাড়া কোনো বিকল্প কি বাংলাদেশে আছে? আমাদের এই ক্রাইসিস যেই হোক, নির্বাচনের পর এই মানে ক্ষমতায় বিএনপিও আসতে পারে, যে কোনো কেউ আসতে পারে, কিন্তু দেশে যে দুর্গার মতো নহর আমরা সেটা মনে করি। কিন্তু বাংলাদেশের মানুষকে দলমত হয়ে যাচ্ছে, একটা ব্রিডিং স্পেস দরকার। সেই ব্রিডিং স্পেসটা দিতে পারে ডেমোক্রেসি। নির্বাচন ছাড়া কোনো বিষয় নেই। আমাদের পার্টি আমরা নির্বাচনে যাব, আমরা সিট পাইতেও পারি, না পাইতে পারি, কিন্তু নির্বাচন আমরা কেন চাচ্ছি? নির্বাচন চাচ্ছি যে এই দেশের মানুষের এইটা আকাঙ্ক্ষা, এটা বিএনপির আকাঙ্ক্ষা না। ডিসেম্বরে নির্বাচন, উনি বললেন কি ছোট সংস্কার হলে ডিসেম্বরে, বড় সংস্কার হলে জুনে। তাহলে ছোট সংস্কার হলে ডিসেম্বরে, তাহলে জাপানে যে আপনি এটা কেন বললেন যে একটা মাত্র দল নির্বাচন ডিসেম্বরে নির্বাচন চায়? তাহলে একটা মাত্র দল ডিসেম্বরে নির্বাচন চায়, তাহলে আপনি ডিসেম্বরে নির্বাচন চান না? তাহলে কেন বলেন ছোট সংস্কার হলে ডিসেম্বরে? সেজন্যই বলছি করিডোর যে আমরা চাই, মানে আমরা ঢুকছি না এটাতে। ওই যে জাপানের বক্তৃতা আর এদের বক্তৃতা, ওগুলো তো বিশ্বাস করার কোনো কারণ নেই। তাহলে ডিসেম্বরে তো আপনি প্রথমেই তো জাপানেই তো বাতিল করে দিয়েছে, তাহলে আবার ছোট সংস্কার করে ডিসেম্বরের কথা তো না, এটা আউট। আপনি তো ডিসেম্বরে নির্বাচন চান না, জাপানে সেটা পরিষ্কার করে দিয়েছে। আমাদের সাংবাদিক বন্ধুরা এই প্রশ্নটা আমি ঢাকাতেও দেখলাম, এটা কেউ করতে পারে না। এবং টক শোতে যারা যায় সেটাও জানে, আমি তো যাই টক শোতে মাঝে মাঝে। এই যে জায়গায় তাহলে ডিসেম্বর, তাহলে ওইটা কেন বললেন? এটা তো কি বলবো, এটা তো চাতুরি। জাতিকে নিয়ে চাতুরি করার তো দরকার নেই। এত ছেলে শহীদ হয়ে গেল, তাদেরকে নিয়ে চাতুরি করার তো দরকার নেই। এই জায়গাটা এইখানে আমাদের সবাইকে একটু পরিষ্কার থাকা দরকার। এই কথাটা আমরা বললাম। নির্বাচনে এর কোনো বিকল্প আমরা দেখছি না। এটা কিন্তু নির্বাচনটা আমরা বলছি এটা অক্টোবরে, নভেম্বরে, ডিসেম্বরে এটা সম্ভব হয়। এপ্রিলে নির্বাচন সম্ভব না, কোনো কারণে সম্ভব না।
যে কোনো সময় ঘূর্ণিঝড় হইতে পারে, মানে তুফান হইতে পারে। হ্যাঁ, 91 এপ্রিলে ওই যে ইয়া হলো না এখানে, হ্যাঁ 29 এপ্রিল ওই যে মারা গেল 1.5 লক্ষ মানুষ। হ্যাঁ এপ্রিল যদি মারা গেল, তখন মানে ঘূর্ণিঝড়, আবার এখানে বহু রকমের এসএসসি পরীক্ষা, আবার এদিকে রমজান। হ্যাঁ, সেখানে মানে রমজানের মাস ইফতার, তাহলে কি ইফতার পার্টির নির্বাচন হবে? আর ইফতার পার্টি যারা দিতে পারবে তারাই মানে কি এমপি হবে। কিন্তু উনি বলতেছে ফেয়ার ফ্রি উৎসবমুখর নির্বাচন হবে। আরে ওখানে কেন? তাহলে ওইখানে প্রকৃতির দুর্যোগের কারণে আমি এপ্রিলে নির্বাচন করিতে পারিলাম না, ওইরকম একটা পথ থাকে, ওইরকম একটা জায়গা থাকে, ওই জায়গাটাকে উনি খোলা রাখতে চাচ্ছেন কিনা এটা জানি না। এই জায়গাটা পরিষ্কার। আমরা সেজন্যই চাই ডিসেম্বরের মধ্যে এই নির্বাচনটা হওয়া উচিত। অন্যরা কে কি করতেছে, এটা হয়তো পলিটিক্যাল টেকনিক্যাল কারণে হইতে পারে। হ্যাঁ, বহুজন বলতেছে মানে ওই বৈঠকে কি বলে যে জানুয়ারিতে হইতে মানে ডিমান্ড আসতে পারে বিএনপি থেকে, হয়তো মানে রমজানের আগে ফেব্রুয়ারিতে হইতে পারে। বর্তমান মানে বিএনপি বিরোধিতা করতেছে পলিটিক্যাল কৌশলের কারণে হয়তো বিভিন্ন রকমের শিপমেন্ট হইতে পারে। কিন্তু আমরা সেগুলি আমরা মনে করি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত এবং ডিসেম্বরে নির্বাচন করা সম্ভব। ডিসেম্বরের মধ্যেই এই কাজটা না হলে আমাদের জাতি আরো বিপর্যয়ের দিকে চলে যাবে। কিন্তু এই নির্বাচনের সাথে যে এই যে এপ্রিলে নির্বাচন করার ক্ষেত্রে কোনো দলকে বেশি ফ্যাসিলিটি দেওয়ার জন্য, তাদেরকে আরো এস্টাবলিশ করার জন্য সেটা করা হচ্ছে কিনা জানি না, এটা জানি না। হ্যাঁ, পুরো কম্পিটিশন আসে, সব দল পলিটিক্যাল পার্টি যেটা হয়েছে তারা নির্বাচন করুক, আন্দোলন মানে নির্বাচিত হোক, পার্লামেন্টে হোক, আমরা চাই। কিন্তু একটা দলকে মানে কি বলে যে সরকার থেকে ব্লেসিং দেওয়া, সেটা তো মানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে এবং ওনার উদ্যোগে এই পার্টি হয়েছে সেটা মানুষ গ্রহণ করছে। তাহলে উনি যদি সেই দলকে মানে পক্ষে ভূমিকা পালন করে, তাহলে প্রশ্ন আসতেছে এবং মানুষের প্রশ্ন করতেছে ওনার আওতায় নিরপেক্ষ নির্বাচন সম্ভব। এই প্রশ্ন তো মানুষের মধ্যে সৃষ্টি হয়ে গেছে। এই জায়গাগুলো কেন এই প্রশ্নগুলো মানে সৃষ্টি করার সুযোগ দেওয়া হবে? এই আর হলো যে মব সন্ত্রাস চলছে, আবার নতুন করে হয়েছে। ওখানে রবীন্দ্রনাথের কুটিবাড়িতে, ওইখানে সিরাজগঞ্জে ওখানে আক্রমণ হয়েছে, ছেলে একটা আত্মহত্যা করে মরে গেছে। বিভিন্ন জায়গায় এখন আবার নতুন করে মব, এটা একটা সরকার আছে, তাহলে এটা কি এটাও একটা প্ল্যানের অংশ কিনা সেটা মানুষ যে এটা নিয়ে আমি সন্ত্রস্ত রাখলাম, ভয়ভীতিটা রাখলাম, উকিল, ডাক্তার, বক্তার, সাংবাদিক, ইন্টেলিজেন্স সব কিছুকে আমি একটা সন্ত্রস্ত অবস্থায় রাখলাম যে বেশি বাড়াবাড়ি করেছিল। এই জায়গায় আমাদেরকে জিম্মি করে রাখছে কিনা, এই কৌশলের মধ্যে চলছে কিনা সেটাও তো প্রশ্নের উদ্রেক সৃষ্টি করছে। এটাও তো আজকে মাথায় রাখা দরকার। তাহলে আমাদের দেশটাকে নিয়ে এত খেলা কেন, আমাদের জনগণকে নিয়ে এত খেলা কেন হচ্ছে, সেটা আমরা এটা বুঝতে পারছি। এই যে আমাদের কথা এটা পরিষ্কার যে দেখেন এগুলো আমি বললাম। এই অবস্থায় আমাদের দেশের এই অবস্থা চলছে। আমরা মনে করি অতি সত্ত্বর নির্বাচন ছাড়া এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন, মানুষের যানবাহন বলেন, দেশে বিদেশে বিনিয়োগ বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার কথা বলেন, হ্যাঁ, এই কোনো কিছুই এখানে আসবে না। এখন আমাদের এই দেশের প্রশাসন বৃদ্ধি করতে হবে না। এখন আমি ওই প্রশাসনটা আমার হেল্প করার জন্য আসে না,
কিন্তু নদীর টেলিফোনে বসা ইয়ে হয়ে যাচ্ছে এবং তাদেরও উপায় নেই। আমরা দেখি তাদের কোনো উপায় নেই, তারাও ভিক্টিমাইজ হয়ে যাচ্ছে। নানাভাবে ওরাও সমস্যার আছে, সেটা আমরা দেখছি। ওরাও যদি সমস্যার মুক্ত হতে হয়, প্রশাসনও যদি সমস্যার মুক্ত হয় এখানে, তাহলেও একটা রেগুলার গভর্নমেন্ট, তাহলে একটা দায়বদ্ধতা থাকে, ওরাও কনফিডেন্স পায় তাদের কাজ করতে। এখন তো কনফিডেন্স পাচ্ছে না, কাকে কোন দিকে পাকড়াও করতে গেলে, ধরতে গেলে কোন বিপদে পড়বে। সেজন্য মানুষের খুব এই অবস্থায় আছে। সেজন্য একটা রেগুলার গভর্নমেন্ট মানুষের ভোটে একটা রেগুলার গভর্নমেন্ট, এটা সেনাবাহিনী এখানে ভালো একটা ভূমিকা পালন করছে। অতীতে সেনাবাহিনী বারবার ক্ষমতা দখল করছে, আমরা জানি। সেনাবাহিনীর যে অতীতের ভূমিকা খুব ভালো ছিল সেটা তো না, এটা তো আমরা জানি। তাইলে এই জায়গাটা আজকে সেনাবাহিনীর যে জায়গাটায় দেখলাম যে বারবার বলতেছে 10 বছরের মধ্যে নির্বাচন করো, আবারও বলছেন যে ডিসেম্বরের মধ্যে করো, নির্বাচনটা করো। যাতে একটা পৃথিবীর সেনাবাহিনী ক্ষমতা দখল করতে অভ্যস্ত, কিন্তু এবার একটু ব্যতিক্রম দেখতেছি, জানি না ব্যতিক্রম এখনও দেখছি, এখনও শব্দটা ইউজ করলাম, এখনও দেখছি যে সেনাবাহিনী নির্বাচন চাচ্ছে। আর অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনকে ডিলে করতে চাচ্ছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে মানুষের সম্মতিতে ক্ষমতায় আসছে। তাইলে এটা তো বৈপরীত্য দেখতেছি, উল্টা দেখতেছি। এই জায়গাটা আজকে আমরা দেখছি, এই জায়গায় আমাদের দেশকে, আমরা এখানে যারাই আছি, এটা আমাদের দলের বিষয় না, আমাদের জাতির অস্তিত্বের বিষয়, সার্বভৌমত্বের বিষয়। আমাদের দেশকে রক্ষা করার জন্য একটা অবাধ সুস্থ গণতান্ত্রিক নির্বাচন ইমিডিয়েট দরকার, এবং বাই ডিসেম্বর সেটা দরকার বলে আমরা সেটা মনে করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। কেউ যদি প্রশ্ন করতে চান, সাংবাদিক ভাইরা করতে পারে। করিডোর এবং আপনাদের বন্দর নিয়ে আপনাদের কর্মসূচি রয়েছে। তো করিডোর নিয়ে আমাদের বন্দর নিয়ে আমাদের 27 এবং 28 রুট বাড়ছে, ঢাকা থেকে রুট বাড়ছে। আচ্ছা, এইখানে কক্সবাজার এটাকে অ্যাড মানে এখন করে নাই। আমি 10 তারিখ ওখানে ঘুরছিলাম, কি ঢাকা ওরা আসছিল, আমি বললাম যে কক্সবাজার পর্যন্ত যেতে হবে। কক্সবাজার যেহেতু করিডোর কম, বন্দর চট্টগ্রাম বন্দর থেকে গেলে তো করিডোরটা অ্যাবসেন্ট হয়ে যায়। সেজন্য এখানে আসার কথা, এটা মাথায় আছে। এটা ফাইনাল সিদ্ধান্ত 16 তারিখ আমরা করবো। আমি আমানুল্লাহ, কক্সবাজারের নাগরিক। চট্টগ্রাম বন্দরের সম্পর্কে আগে মামলা করেছিলেন। এই মামলা সম্পর্কে আগে কি ছিল, এখন বর্তমানে কি আপনারা কি মামলার পরে জেনে যাবেন? এসএসকে হাসিনার আমলে, শেখ হাসিনার আমলে এসএসকে 198 বছরের জন্য চট্টগ্রাম বন্দর নিয়ে দেওয়ার সিদ্ধান্ত হাসিনা দিয়েছে। সেখানে ওইটার বিরোধিতা করতে গিয়ে আমরা তেলঘাট বন্দর রক্ষা কমিটি, আমরা ঢাকা থেকে লং মার্চ করে এখানে আসি। তখন আমি চট্টগ্রামে কমিউনিস্ট পার্টির সভাপতি, সেন্ট্রাল প্রেসিডিয়ামের মেম্বার। তখন আমি এবং চট্টগ্রাম বন্দরের এক চেয়ারম্যান এই মাহফুজুল ইসলাম চৌধুরী, আর আমাদের পার্টির এই কমিউনিস্ট পার্টির 2জন বন্দর শ্রমিক নেতা, তারা একজন হল নজরুল আর একজন শরীর আছে, আর আমি 4 জনে মিলে আমরা হাইকোর্টে মামলা করছি। সেই মামলাতে আমরা জিতেছিলাম। সেখানে মামলার বিভিন্ন নথিপত্র আনার ক্ষেত্রে কামাল হোসেনের একটা ভূমিকা ছিল, ডক্টর কামাল হোসেন সাহেবের ভূমিকা ছিল, পরিসাধন দেববর্মন হাইকোর্টের এক উকিল, তার ভূমিকা ছিল। সেখানে এই গভর্নমেন্টের, অর্থাৎ হাসিনা গভর্নমেন্টের এই আওয়ামী লীগের একজন একটা নৈতিক হলেও এই বন্দর রক্ষার ক্ষেত্রে একটা ভূমিকা ছিল। কোথায় নৈতিক এই জায়গাটা, এই ভূমিকাটা তার ছিল, এটা তো অস্বীকার করা যাবে। তাই এই জায়গাটা ছিল, আমরা মামলায় জিতেছি এবং ওই বন্দর রক্ষা করছি। একদিকে আন্দোলন, আরেকদিকে মামলা, দুটো কারণে বন্দরটা সেটি রক্ষা হয়ে গেছে। কিন্তু এখনো আরো ডিপ ক্রাইসিস। তখনকার অপারেশনের জায়গা ছিল একটা, আমি বলছি এখনকার অপারেশন আর্মি কানেকশন,
অন্য কানেকশন ভুল আছে, যে কানেকশন এটা আরো ডেঞ্জার আছে। এই জায়গাটা আমাদের মাথায় রাখা। আরো কোনো প্রশ্ন আছে? আমি আজিম মিনা, আমি চ্যানেল 24 কাজ করি। আমি সাম্প্রতিক সময়ে প্রফেসর ইউনুস একটি ব্রিফিংয়ের সময় তিনি বলেছিলেন যে জাতির উদ্দেশ্যে ভাষণে যারা বন্দরের বিরোধিতা করবে তাদেরকে রুখে দেওয়ার জন্য বলেছেন, এবং তিনি বন্দরকে বাইরের বা কোম্পানির হাতে দেওয়ার জন্য বেশ কিছু যুক্তি তিনি তুলে ধরেছিলেন। এখন আপনারা কি তাকে পছন্দ করেন না বলে আন্দোলন করছেন, নাকি বিরোধিতার ক্ষেত্রে বিরোধিতা করছেন, নাকি যৌক্তিক কোনো কারণ আছে আপনাদের? পছন্দের তো ব্যাপার না, সবাই সমর্থনে সে সরকারকে আসছে। আমরা তো সে ডাকলে তো সেখানে যাচ্ছি, আমি যাইনি। আমাদেরকে 13 আগস্ট ডাকলো, যখন বিপদে পরে ডাকে 13 আগস্ট ডাকছে, ওই 15 আগস্টে জাতীয় শোক দিবস ডাকলে গিয়ে রাখবে। পরে অক্টোবরের 5 তারিখ গেছি তো, তারপরেও গেছি। পছন্দ তো অপছন্দের বিষয়, উনি তো নিজেকে বিতর্কের মধ্যে ঢুকে গেল। আমরা তো বলছি না, দেশের জনগণ তো বলতে চাই, এটা তো আমাদের বিষয়, জাতির অস্তিত্বের বিষয়। পছন্দ পছন্দ বুঝে তার দরকার নেই। উনি যেভাবে আসছেন, উনি একটা নির্বাচন দিয়ে নিজেকে যে নিন্দিত নয় নন্দিত করে দেশ চলে যাওয়া উচিত। নিজেকে নিন্দিত করার দরকার নেই, নিজেকে নন্দিত করে চলে যাওয়া দরকার। উনি সেটা যদি করে তাহলে ইতিহাসে লেখা থাকে, আর তার উল্টা যদি করে তাহলে দেশের তো লেখা থাকবে না। আপনাদের কি কারণে মনে হচ্ছে যে এটা রাজনৈতিক আমাদের দেশটা ঝুঁকির মধ্যে পড়ে যায়? এটা বলছি ততক্ষণ বললাম না, আমি মাত্র আসছি। ওর এই কারণে ও বলছে, এটাই বলছে। আপনারা একটা লোক দেখা বলে সংবিধান গণতন্ত্র কালা কানুনের এই গণতান্ত্রিক রূপায়নের এটা নির্বাচিত এখন যেমন করে বিএনপি বলছে যে আমরা নির্বাচন করে নির্বাচিত সরকার আদা করা দরকার করে। তখনেরই কথাটা ছিল, দাবিটা ছিল নির্বাচন হয়ে যারা আসবে তারা এই 3 জনের রূপরেখা বাস্তবায়ন সকলেরই আস্থা ছিল। কিন্তু আমরা দেশের জনগণ সকলেই দেখতে পেলাম বিএনপি জামাত যখন নির্বাচিত হয়ে ক্ষমতায় গেল, তারা 3 জনের রূপরেখা বেমানুন ভুলে গিয়ে কিন্তু তার দেশ মানুষের বাস্তবায়ন করেছে। তো আপনাদের আন্দোলনের দেখতে পাই, কারণ এই যে নির্বাচনের পরিষদ এটা যে বিক্রে নির্বাচন সেটা তো আমাদের একটা জ্বলন্ত সেই রেফারেন্সটা আপনারা জানেন না ব্যক্ত করেন। আরেকটা কথা আপনাদের অনেকে বলতে দেখলাম যে আমাদের দেশের যে শ্রমিক শ্রেণীর রাজনীতি তারা জনগণকে এই বলে বিভ্রান্ত করে নির্বাচনটাই বড় গণতন্ত্র নির্বাচনকে আপনার ধারণের কথাগুলো সমাপ্ত করে চলেছে। কিন্তু শাহাবুদ্দিনের সেই নির্বাচন, সেই গণতন্ত্র গণতান্ত্রিক হয়ে ওঠেনি। আমরা জানি যে সারা বাংলাদেশের জনগণকে বাংলা পায় সহ লোক সেই আমাদের সরকার সাথে আঘাত করে ওই সরকারের রাষ্ট্র যে গণতান্ত্রিক হয়ে ওঠেনি, এটা সরকারতান্ত্রিক রাষ্ট্র ছিল। এতে আমার সেটা তো দলিত শ্রেণীর দলের দুর্জয় দলের বাকি দুর্জয় দলগুলো স্লোগান নির্বাচন মানে গণতন্ত্র,
নির্বাচন মানে যে গণতন্ত্র নয়, এটা আমরা শাহাবুদ্দিনের নির্বাচনের পরে দেখি। এবং সে নির্বাচনের পরে যে সংশোধন করে দলেরা, এটা যে করে না, এটা ওই বিএনপি জামাতের দলের নির্বাচনের পরে দিনমিটির উপরে এটা বিস্তারে করেছে, তাতেও আমরা তো এ বিষয়ে একটা হলো 3 যুগের রূপরেখা, যেটা আছে মিত্রের আওয়ামী লীগ বিএনপি আচ্ছা, এই যে মিত্রের এবং সেই মিত্রের ফলে এই যে ক্রাইসিসটা যেটা হচ্ছে বাংলাদেশের ডেমোক্রেসি ক্রাইসিস, এটি শুরু কিন্তু যে বাংলাদেশের বঙ্গবন্ধু হত্যাকাণ্ড একটা আর জিয়ার হত্যাকাণ্ড, তারপরে ডেমোক্রেসি ক্রাইসিস একটা গুণ আছে, যার ফলে পরিবার কেন্দ্রিক রাজনীতিটা হয়ে গেছে। পরিবার কেন্দ্রিক রাজনীতি আর ডেমোক্রেসির রাজনীতি একটা বিষয়, এখনও সেটাকে এটা আমাদের মাথায় আছে। 3 যুগের রূপরেখা যেটা আছে, 3 যুগের রূপরেখা যে বিচ্ছেদ, সেই বিচ্ছেদ সফল প্রকারটা আছে গত সম্মেলন সেখান থেকে। কিন্তু ওই 3 যুগের রূপরেখা ওই জায়গাটা আমি ওইটা বলবেন না, আমার কার নিয়ে যান, তাইলে আমাকে দিতে পারবেন। আমার ওই গ্রাম বিদ্যাতে